চল। টম নামের এই ছেলেটি আজ রাতে ভাবতেও পারেনি যে তার জীবন পুরো বদলে যাবে শুধুমাত্র একটি গুলির শব্দে। এই সময় খুনি গ্যাং তার বাসায় হামলা করে বসে। এরপর বন্দুকের গুলি তার কপালের খুব কাছে থাকা একটি স্মার্টফোনে বিঁধে যায়। আর এরপরই যা ঘটে তা ভাবতে গেলে তোমরা সবাই অবাক হয়ে যাবে। এ সময় টমের ব্রেনে আটকে যায় ফোনের ক্ষুদ্র একটি চিপ, আর এই চিপি তাকে করে তোলে মারাত্মক শক্তিশালী। তো বন্ধুরা, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটা কি ধরনের শক্তি। তবে এই প্রশ্নটির উত্তর জানতে হলে এই ভিডিওটি পুরোপুরি দেখার আমন্ত্রণ রইল। তাহলে দেরি না করে চলো গল্পটি শুরু করা যাক। আর শুরু করার আগে তোমাদের সবাইকে মুভি নেটওয়ার্কে স্বাগত। গল্পের শুরুতেই আমরা টম নামের একটি ছেলেকে দেখতে পারি, যে কিনা তার ইউনিফর্ম পরে স্কুলের দিকে রওনা হয়েছে। এরপর সে যখন তার স্কুলে পৌঁছে যায়, সে তার সামনে একটি সুন্দরী মেয়েকে দেখতে পায়। একটু পরেই মেয়েটি টমের কাছে আসে আর তাকে বলে, শুনেছি তুমি নাকি পড়াশোনায় খুব ভালো, আমাকে কি একটু সাহায্য করা যায়? মেয়েটির এমন কথায় টম রাজি হয়ে যায়। এরপর কথায় কথায় তাদের দুজনের মধ্যে খুব ভালো একটি বন্ধুত্ব গড়ে ওঠে। সেদিন সন্ধ্যাবেলা টম সেই মেয়েটির বাসায় যায় তাকে পড়ানোর জন্য। রুমে ঢুকতেই টম দেখতে পারে সেই মেয়েটির ভাই অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে। এটা দেখে সে অনেকটাই ঘাবড়ে যায় এবং তার বন্ধুর রুমের দিকে যেতে শুরু করে। কিন্তু সেখানে যেতেই টম দেখে মুখ ঢাকা একজন ব্যক্তি তার স্কুলের সেই বন্ধুর রুম থেকে বের হয়ে আসছে। আর সে তখন কি যেন একটা ভিডিও করছে। বলতে না বলতেই সেই রুমে থাকা আরো একজন মুখ ঢাকা ব্যক্তি বেরিয়ে আসে। আর টম এই সময় তাদেরকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। টমকে দেখা মাত্র সেই দুজন ব্যক্তি তার দিকে বন্দুক তাক করে বসে, যার ফলে টম ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে আর দৌড়ে সে পুলিশ স্টেশনের দিকে যেতে শুরু করে। কিন্তু রাস্তার মাঝেই তারা টমের ওপরে হামলা করে বসে, যার ফলে টম গুরুতর আহত হয়ে যায়। পরের দিন আমরা দেখতে পারি টম একটি হাসপাতালের বেডে অজ্ঞান হয়ে পড়ে আছে। আর যখনই তার জ্ঞান ফেরে, ঠিক তখনই সে দেখতে পারে টমের পাশে তার দাদিমা বসে আছে। এর একটু পরেই সেখানে ডাক্তার চলে আসে আর টমকে বলে চিন্তার কোনো কারণই নেই, তবে এখনো পর্যন্ত একটা সমস্যা আছে। সেটা হলো, ডাকাতেরা যখন তোমার দিকে ফায়ার করেছিল সে সময় তুমি হয়তো কারোর সাথে ফোনে কথা বলছিলে, যার ফলে ডাকাতের বন্দুকের গুলি তোমার কানের কাছে থাকা ফোনে এসে লাগে। আর সেই সময় তোমার ফোনের কিছু ভাঙা অংশ তোমার ব্রেনে ঢুকে গেছে, যেটা আমরা অনেক চেষ্টা করার পরেও কোনোভাবে বের করতে পারিনি। তা এখন দুঃখের সাথে বলতে হচ্ছে, সারা জীবন এখন তোমাকে সেই ভাঙা ফোনের অংশ নিয়ে বেঁচে থাকতে হবে। এভাবেই হসপিটালে কিছু সময় পেরিয়ে যাওয়ার পরে টম সেই হসপিটাল থেকে রিলিজ নিয়ে তার দাদিমার সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় যেতে যেতে সে যখন তার গাড়ির রেডিওর দিকে তাকায়, তখন সে লক্ষ্য করে রেডিও থাকার নাম্বারগুলো সে অনেকটাই অদ্ভুতভাবে দেখতে পারছে। টম খেয়াল করে রেডিওতে থাকা সব নাম্বারগুলো সে তার চোখের খুব কাছ থেকে দেখতে পারছে। প্রথমত সে বিষয়টা চোখের ভুল বলে এড়িয়ে যেতে থাকে, কিন্তু বাড়ি ফেরার পরেও টম বারবার এই সমস্যায় ভুগতে থাকে। সে তখন কোনোভাবেই বুঝে উঠতে পারছিল না যে তার সাথে এসব কি হচ্ছে। আর এভাবেই বেশ কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পরে সে নিজের ওপর বিরক্ত হয়ে পড়ে, কারণ কোনো স্বাভাবিক মানুষের চোখ তো এভাবে দেখতে পারে না। তো যাই হোক, একটা সময় সে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠেই যখনই সে চোখ খুলে, ঠিক তখনই সে তার রুমে দাদিকে দেখতে পায়। দাদি তখন তাকে বলে, সেই রাতের ডাকাতগুলো তোমার বন্ধুকে নানানভাবে শারীরিক নির্যাতন করেছে। এখন তোমার উচিত হবে তোমার বন্ধুকে একবারের জন্য হলেও দেখতে যাওয়া। টমের সেই বন্ধুর নাম ছিল লুসি। এরপর দাদির কথা মতো সে তার বন্ধুর বাসায় যায়। সেখানে যেতেই টম লুসির ভাইকে দেখতে পায়। টম এই সময় তার ভাইয়ের সাথে কথা বলতে শুরু করে। আর এই সময় টম আশ্চর্যজনকভাবে কিছু অদ্ভুত জিনিস দেখতে থাকে, যেটা কিনা টম ছাড়া অন্য কেউই দেখতে পাচ্ছিল না। আর এই অদ্ভুত জিনিসগুলো হচ্ছে লুসির ঘরে থাকা ইন্টারনেট সহ সকল ইলেকট্রনিক জিনিসের পাসওয়ার্ড সে চোখের সামনে খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। কিন্তু টম এই সময় এগুলোকে ইগনোর করে লুসির সাথে দেখা করতে যায়। এরপর সে তার বন্ধুর সাথে অনেক সময় কাটিয়ে দেয়। তবে একটা সময় তার বন্ধুর সাথে গল্প শেষ করে সে তার বাড়িতে ফিরে আসে। তবে নিজের বাড়ি ফিরে যখনই সে তার জানালা দিয়ে বাইরে তাকায়, তখনই সে পুরো শহরের ইন্টারনেট সিগন্যাল তার চোখের সামনে দেখতে পারে, যা দেখে সে বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। কারণ সবকিছুই তার কাছে কেমন জানি এলোমেলো লাগছিল। তার কাছে মনে হচ্ছিল এগুলো কি আসলে সত্য ছিল নাকি স্বপ্ন। তো যাই হোক, এই সবকিছুই তার হচ্ছিল তার মাথায় থাকা সেই মোবাইল চিপের কারণে। একটু পর টম তার স্কুলের এক ছাত্রকে তার কল্পনাতে দেখতে পারে, যাকে সবাই ব্যাড বয় বলে ডাকত। আসলে ছেলেটা সব সময় সবার সাথে খারাপ ব্যবহার করত, তাই সবাই তাকে ব্যাড বয় বলে ডাকত। আর এখন আশ্চর্যজনকভাবে টম সিগন্যাল পাচ্ছে, ওই রাতে যখন লুসির উপর হামলা করা হয়েছিল ব্যাড বয় তার আশেপাশেই ছিল। অর্থাৎ সেদিনের সিগন্যাল আশ্চর্যজনকভাবে আজকে সে পাচ্ছে। এরপর এই পুরো বিষয়টি টম তার বেস্ট ফ্রেন্ডকে জানায়। ঘটনা শুনে টমের ফ্রেন্ড তাকে বলে, এটা কোনোভাবেই সম্ভব নয়, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। একটু পরে সেখানে তাদের স্কুল বাস চলে আসে। টম আর তার বন্ধু তখন সে বাসে উঠে বসে। বাসের ভিতরে থাকা সবাই তখন ফোন ইউজ করছিল। টম তখন বাসের পেছনের সিটে বসেছিল, তবে সে তার চোখের সামনে সবার ফোনের স্ক্রিন দেখতে পাচ্ছিল। আর এই সব কিছুই ধীরে ধীরে তাকে অনেক বেশি অবাক করে তোলে। ঠিক তখনই তার বেস্ট ফ্রেন্ড তাকে বলে, আজকে সন্ধ্যায় একটি পার্টি আছে, তুমি চাইলে আমার সাথে সেখানে যেতে পারো। কিন্তু টম এই সময় তার বন্ধুর কথার কোনো উত্তরই দেয় না। একটু পরে তারা সবাই স্কুলে পৌঁছে যায়। সেখানেও সবাই তাদের ফোন নিয়ে ব্যস্ত ছিল। টম যেহেতু দূর থেকে যে কারো ফোনের ডেটা দেখতে পারে, তাই সে এই ক্ষমতাকে কাজে লাগিয়ে ব্যাড বয়ের ফোনের ডেটা চেক করতে শুরু করে। টমকে সে আগে থেকেই সন্দেহ করেছিল,
বলতে না বলতেই সে লক্ষ্য করে ব্যাড বয়ের ফোনে একটি ভিডিও রিসিভ হয়েছে। সাথে সাথে টম তার অদৃশ্য শক্তিকে কাজে লাগিয়ে সেই ভিডিওটি প্লে করে আর দেখে এটা ওই দিনেরই ভিডিও ছিল, যেদিন লুসিকে শারীরিকভাবে তারা অত্যাচার করেছিল। টমের বুঝতে আর বাকি থাকে না যে সেদিনের ঘটনার সাথে ব্যাড বয় পুরোপুরি জড়িত ছিল। এটা বোঝার পরে টম খুবই রেগে যায়, যার কারণে সে তার ব্রেন থেকে ব্যাড বয়ের ফোনে ম্যালওয়্যার পাঠাতে শুরু করে, যার ফলে ব্যাড বয়ের ফোন খুবই গরম হয়ে যায় আর ফোনটি মাটিতে পড়ে যায়। টম এটা দেখার পরে নিজের শক্তি সম্পর্কে আরো বেশি অভিজ্ঞতা পেয়ে যায়। সে তখন ভাবতে থাকে আমার এই শক্তি দিয়ে যে কারো ফোন ক্র্যাশ করাতে পারবো। তো যাই হোক, সেদিন রাতে টম তার বন্ধুর পার্টিতে অ্যাটেন্ড করে, অর্থাৎ যে পার্টিতে তার বন্ধু নিয়ে যেতে চেয়েছিল সেই পার্টিতে সে উপস্থিত হয়। সেখানে রীতিমতো ব্যাড বয়ও উপস্থিত ছিল। কিছুক্ষণ পরে ব্যাড বয়ের সাথে তার দুজন ফ্রেন্ড দেখা করতে আসে। টম লক্ষ্য করে সেই দুই ব্যক্তির পায়ে যে জুতো পরা ছিল সেই জুতো সে লুসির উপর হামলার দিনও দেখেছিল, যার ফলে টম সঙ্গে সঙ্গে বুঝে যায় এরাই হয়তো তার বন্ধুর উপরে হামলা করেছিল। যার ফলে নিজের চোখের সামনে বন্ধুর হামলাকারীদের দেখার পরে টম খুবই রেগে যায়। সে রীতিমতো ব্যাড বয়ের দিকে বড় বড় চোখ বানিয়ে তাকিয়ে থাকে, কিন্তু বিষয়টি ব্যাড বয় ভালোভাবে নিতে পারে না। তাই সে টমের কাছে চলে এসে তাকে জিজ্ঞাসা করে, কি সমস্যা, আমার দিকে এভাবে তাকিয়ে আসিস কেন? আর কথায় কথায় একটা সময় তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যাওয়ার অবস্থা হয়। ঠিক এই সময় টমের বেস্ট ফ্রেন্ড সেখানে হাজির হয়ে তাদের মধ্যেকার লড়াই থামিয়ে দেয়। এরপর পার্টি শেষে টম তার বাড়িতে ফিরে আসে। বাড়ি আসার পর টম আবারও তার চোখের সামনে নানান সিগন্যাল দেখতে পারে। এরপর টম বিছানায় শুয়ে পড়ে আর নানা রকম নাম্বার এবং ক্যালকুলেশন দেখতে থাকে। পাশাপাশি সে নানা রকম কোডিংও দেখতে পারে, যেটি কিনা সাধারণ কোনো ব্যক্তির চোখে দেখা কোনোভাবেই সম্ভব ছিল না। আর এরপরই টম এই পাওয়ারকে কাজে লাগিয়ে রীতিমতো হ্যাকিং শিখে নেয়। তারপর সে ব্যাড বয়ের নাম্বারে একটি মেসেজ করে তাকে জানায়, আমি এখন থেকে তোমার উপর কড়া নজর রাখছি। পাশাপাশি টম ব্যাড বয়ের বন্ধুদেরও একই মেসেজ পাঠিয়ে দেয়। পরের দিন আমরা দেখতে পারি টম লুসির সাথে দেখা করছে। সেখানে টম লুসিকে বলে চলো কোথাও ঘুরতে যাই, কিন্তু লুসি তখন টমকে বলে আমি কিছুদিন কোথাও যেতে পারবো না, এমনকি আমি স্কুলেও যেতে পারবো না। টম তখন তাকে জিজ্ঞাসা করে তুমি কেন স্কুলে যাবে না? স্কুলে না গেলে পড়াশোনা কিভাবে করবে? আমাদের তো একই সাথে পরীক্ষা হলেও বসতে হবে। আর এভাবেই তাদের মাঝে কথা চলতে থাকে। একটা সময় তারা সেখান থেকে বাড়ির দিকে হাঁটতে শুরু করে, আর তখনই তাদের সামনে ব্যাড বয় তার বন্ধুদের নিয়ে হাজির হয়। সেখানে আসতেই ব্যাড বয় লুসিকে অভিনয়ের সাথে বলে, তোমার জন্য আমার খুবই খারাপ লাগছে, আমরা তোমার সাথেই আছি, যে করেই হোক আমরা খুঁজে বের করবো তোমার সাথে কে বা কারা এমন আচরণ করেছে। কিন্তু টম তো আগে থেকেই জানতো যে ব্যাড বয় আসল অপরাধী, তাই সে তখন ব্যাড বয়কে বলে তুমি এখন এখান থেকে চলে যাও। কিন্তু ব্যাড বয় টমের কথা কোনোভাবেই পাত্তা দেয় না। একটা সময় তাদের মাঝে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। ঠিক তখনই লুসি কোনো উপায় না পেয়ে টমকে নিয়ে সেখান থেকে চলে যায়। এর কিছু সময় পর টম লুসিকে তার বাড়িতে রেখে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় সে দেখে ব্যাড বয় তার বন্ধুরা মিলে একটি গাড়ি চুরি করার চেষ্টা করছে। একটু পরেই ব্যাড বয় সেই গাড়িটির লক ভেঙে ফেলে। এরপর সে এবং তার বন্ধুরা মিলে সেই গাড়িটির ভিতরে উঠে বসে। আর এ সময় টম তার অদৃশ্য শক্তিকে কাজে লাগিয়ে গাড়িটিকে লক করে দেয়। আর গাড়িটি লক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যাড বয় বুঝে ফেলে যে তারা আটকা পড়েছে, যার ফলে তারা গাড়ি থেকে বের হওয়ার জন্য বারবার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই তারা বের হতে পারছিল না। আর যেটা দেখে টম খুবই মজা পায়। তো যাই হোক, একটু পরেই টম আবারও তার শক্তি দিয়ে গাড়িটির ভিতরে তাপমাত্রা বাড়িয়ে দেয়। ধীরে ধীরে তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে কিছু সময়ের মধ্যেই গাড়িতে আগুন লেগে যায়। এরপর গাড়ির ভিতরে থাকা ব্যাড বয় এবং তার বন্ধুরা গরমে ঘামতে শুরু করে। ঠিক তখনই গাড়ির ভিতরে রেডিও চালু হয়ে যায়। আর এই রেডিওতে টম বলতে থাকে, তোমরা তো লুসির সাথে নির্যাতন করে তার ভিডিও বানিয়েছিলে। আর এই কথা শুনে গাড়িতে থাকা সবাই খুবই ভয় পেয়ে যায়, কারণ এটা তারা কোনোভাবে আশা করেনি। যেটা তাদের সাথে ঘটছে সেটা কোনোভাবেই স্বাভাবিক কোনো ঘটনা ছিল না, যার কারণে তারা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এবং বলতে থাকে, হ্যাঁ আমরাই লুসির সাথে নির্যাতন করেছিলাম, কিন্তু প্লিজ আমাদেরকে মাফ করে দাও। টম তখন তাদেরকে বলে, আগে তোমাদের লিডারের নাম বলো, যে তোমাদের হাতে বন্দুক দিয়েছিল, এমনকি লুসির ভিডিও বানাতে বলেছিল। সাথে সাথে গাড়িতে থাকা সবাই বলে ওঠে উনি ছিলেন একজন ড্রাগ ডিলার। কথা শোনার পরে টম সবাইকে ছেড়ে দেয়। তারপর টম তার বাড়িতে চলে আসে আর সেই ড্রাগ ডিলার সম্পর্কে রিসার্চ করতে শুরু করে। একটু পরেই সেই একজন ড্রাগ ডিলারের সন্ধান পেয়ে যায়। পরদিন রাতে টম সেই ড্রাগ ডিলারের লোকেশনে চলে যায় আর তার গাড়ি লক করে পুরো গাড়িটাকে নোংরা করতে শুরু করে। তারপর সে পুরো গাড়ির ভিডিও বানিয়ে তার শক্তিকে কাজে লাগিয়ে সেই ড্রাগ ডিলারের মোবাইলে দেখাতে থাকে। অর্থাৎ এই সব কিছু ড্রাগ ডিলার তার চোখের সামনে মোবাইল ফোনে দেখতে পাচ্ছিল। ড্রাগ ডিলারটি যখন দেখতে পারে তার গাড়িকে কেউ নোংরা করছে, সঙ্গে সঙ্গে সে তার দলবল নিয়ে সে গাড়ির সামনে হাজির হয়ে যায়, কিন্তু তারা সেখানে কাউকেই খুঁজে পায় না। এদিকে যখন ড্রাগ ডিলার তার দলবল নিয়ে বাইরে চলে আসে, সেই সুযোগে টম তার ঘরের ভিতরে প্রবেশ করে। সেখানে গিয়ে টম পুরো রুমের লাইট ভাঙতে শুরু করে। তারপর সেই রুমে সে অনেকগুলো ড্রাগ দেখতে পায়। এরপর একটি ব্যাগে করে সব ড্রাগ নিয়ে টম বাড়িতে চলে আসে। বাড়িতে এসে টম সে ড্রাগগুলোকে ছোট ছোট প্যাকে ভাগ করতে শুরু করে। তারপর সে সবগুলো ড্রাগ বেবি বয় এবং তার বন্ধুদের বাসায় রেখে আসে। তারপর সে পুলিশকে সবকিছুই জানিয়ে দেয়, যার ফলে এর কিছুক্ষণের মধ্যেই ব্যাড বয় এবং তার বন্ধুদের বাসায় পুলিশ রেড দিয়ে বসে। এবার তারা আর পালাবে কোথায়, তারা রীতিমতো পুলিশের কাছে ধরা খেয়ে যায়। এবার পুলিশ ড্রাগ সেবনের অপরাধে তাদের সবাইকে আটক করে ফেলে। এই ঘটনাটির পর কিছুদিন জেলে কাটানোর পরে পুলিশ তাদেরকে আবারও মুক্ত করে দেয়। পরের সিনে টম তার অদৃশ্য শক্তি এবং হ্যাকিং পাওয়ারকে কাজে লাগিয়ে সেই ড্রাগ ডিলারের সবগুলো ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেয়।
যা দেখার পরে ড্রাগ ডিলার তার বসকে ফোন করে বলে এসব কি হচ্ছে। তার বস তখন তাকে বলতে থাকে সবকিছুই ঠিক হয়ে যাবে, আমি তোমাকে আরো কিছু ড্রাগ পাঠাচ্ছি। ওদিকে টম তার শক্তিকে কাজে লাগিয়ে এসব খবর পেয়ে যায়। পরদিন যখন ড্রাগ ডিলার তার বসের কাছ থেকে ড্রাগ রিসিভ করতে যায়, ঠিক সেই সময় টম তার মুখে ফেস মাস্ক লাগিয়ে দূর থেকে তাদের উপর নজর রাখতে শুরু করে। কিন্তু একটা সময় সেই ড্রাগ ডিলার তাকে দেখে ফেলে। তারপর তারা সবাই টমকে ধরে বাজেভাবে পেটাতে শুরু করে। আহত টম তখন নিজের জীবন বাঁচাতে তার শক্তিকে কাজে লাগিয়ে পুরো এরিয়ার ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার বাড়িয়ে দেয়, যার ফলে সেখানে থাকা গুন্ডাদের শরীরে প্রচন্ড ব্যথা অনুভব হতে শুরু করে। সেই সুযোগে টম সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু আহত টম বেশি দূরে যেতে পারে না। রাস্তার মাঝখানে সে একটা ফাঁকা জায়গায় অজ্ঞান হয়ে পড়ে থাকে। পরদিন সকালে চোখ খুলতেই টম দেখতে পারে সে একটি ফাঁকা মাঠের মধ্যে পড়ে আছে। এরপরে টম সেখান থেকে উঠে তার বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে সে ড্রাগ ডিলার এবং তার বসকে দেখতে পারে। তারা সেখানে টমের পরিবারের লোকজনদের মাথায় বন্দুক তাক করে নানাভাবে হুমকি দিচ্ছে। সে সময় ড্রাগ ডিলারের বস টমকে বলে, আমি জানি তোমার মধ্যে অন্যরকম একটি শক্তি আছে, তুমি যে কারোর ফোন হ্যাক করতে পারো আর ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিতে পারো। আজ থেকে তুমি আমার হয়ে কাজ করবে আর সবার ব্যাংক হ্যাক করে সেই টাকাগুলো আমাকে দিয়ে দিবে। আর যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমি লুসিকে এবং তোমার দাদিকে মেরে ফেলবো। ঠিক তখনই টমের মাথায় একটি আইডিয়া আসে। সেভাবে আমি তো সবার ফোন কন্ট্রোল করতেই পারি, তাহলে কেমন হয় যদি লুসির ফোন হ্যাক করে পুলিশকে জানিয়ে দেই। যেমন কথা তেমন কাজ। টম তার ব্রেনের অদৃশ্য শক্তিকে কাজে লাগিয়ে লুসির ফোন হ্যাক করে পুলিশকে কল করে বসে। সাথে সাথে সেখানে পুলিশ চলে আসে। ওদিকে ড্রাগ ডিলারের বস টমকে বলে, তুমি হয়তো ভাবছো আমি তোমার এই অদৃশ্য শক্তি সম্পর্কে কিভাবে জানলাম। তুমি জেনে অবাক হবে যে তোমার বেস্ট ফ্রেন্ড টাকার লোভে তোমার এই ক্ষমতা সম্পর্কে সবকিছুই আমাকে জানিয়ে দিয়েছে। একটু পরে ড্রাগ ডিলারের বস ব্যাড বয়কে কল করে, কিন্তু কেউই তার কল রিসিভ করে না, যার কারণে সে টেনশনে পড়ে যায় এবং সে টমকে সাথে নিয়ে ব্যাড বয়ের লোকেশনে রওনা দেয়। কিন্তু সেখানে গিয়ে বস দেখে পুরো এরিয়া পুলিশ কভার করে নিয়েছে। ওদিকে ব্যাড বয় লুসিকে নিয়ে একটি ব্যাংকের মধ্যে লুকিয়ে আছে। একটা সময় ব্যাড বয়ের হাত থেকে বন্দুকটা মাটিতে পড়ে যায়, আর ঠিক তখনই লুসি সেই বন্দুকটা হাতে নিয়ে ব্যাড বয়ের দিকে তাক করে বসে। কিন্তু লুসি তখন কান্না করে বলে, আমি তোমাদের ক্লাসমেট ছিলাম, তারপরেও তোমরা কিভাবে পারলে আমার উপর নানাভাবে নির্যাতন করতে। তোমরা এখনই আমার কাছে ক্ষমা চাও, নইলে আমি কোনোদিনও তোমাদেরকে ক্ষমা করব না। নিজেদের ভুল বুঝতে পেরে ব্যাড বয় এবং তার বন্ধুরা লুসির কাছে ক্ষমা চেয়ে নেয়। এরপর লুসি বন্দুক হাতে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে আসতেই সে ড্রাগ ডিলারের বসকে দেখতে পারে। বস তখন আবারও লুসিকে বন্দি বানিয়ে ফেলে আর টমকে বলে, এখনই আমার অ্যাকাউন্টে সব টাকা পাঠিয়ে দাও, নইলে আমি লুসিকে মেরে ফেলবো। আর এই কথা শুনতেই টম খুবই রেগে যায়, যার ফলে সে তার শক্তিকে আবারও কাজে লাগিয়ে সব গুন্ডাগুলোর মোবাইল ব্লাস্ট করে দেয়, যার ফলে সেখানে থাকা সবাই আহত হয়ে পড়ে। আর এই সুযোগেই টম লুসিকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। ঠিক তখনই ড্রাগ ডিলারের বস তাদের উপর হামলা করতে শুরু করে। টম তখন নিজের আত্মরক্ষার জন্য পুরো এরিয়ার ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার সর্বোচ্চ মাত্রায় নিয়ে যায় আর সবগুলো মাফিয়ার উপরে তা ব্লাস্ট করে ফেলে। আর এত বেশি রেডিয়েশনের ফলে সেখানে থাকা বস সহ তার কর্মীরা সেখানেই মারা যায়। পাশাপাশি এই মারাত্মক রেডিয়েশন এড়াতে না পেরে ব্যাড বয়ও সেখানে মারা যায় আর টম সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকে। একটু পরেই টম চোখ খোলে আর সে নিজেকে হসপিটালের বেডে দেখতে পায়। তার পাশে তখনও পর্যন্ত তার দাদি বসেছিল। এর কিছুদিনের মধ্যেই টম সুস্থ হয়ে ওঠে। তারপর সে আবারও তার স্কুলে যাওয়া শুরু করে আর এভাবেই বেশ কিছুদিন পেরিয়ে যায়। এরপর একদিন টম আবারও লুসির বাসার দিকে রওনা হয়। রাস্তায় টমের সাথে সেই বেস্ট ফ্রেন্ডের দেখা হয়ে যায়। টম তখন তাকে পুরোপুরি ইগনোর করে চলতে থাকে, কিন্তু তার বেস্ট ফ্রেন্ড তাকে বলে, টম আমাকে ক্ষমা করে দাও, আমি টাকার লোভে তোমার সাথে এত বড় অন্যায় করে ফেলেছি। টম তখন তাকে বলে, আমি আগেই জানতাম সেদিন তুমি লুসির ভিডিও নিজের হাতে করেছিলে, তারপরেও আমি তোমাকে কিছু বলিনি কারণ তুমি আমার বেস্ট ফ্রেন্ড ছিলে। আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম নিজেকে শুধরে নেওয়ার জন্য, কিন্তু তুমি নিজেকে শুধরাতে পারোনি। আসলেও তুমি আমার বন্ধু হওয়ার যোগ্যতাই রাখো না। আজকের পর থেকে কোনোদিন তুমি আমার সামনে আসবে না। এ কথা বলে টম সেখান থেকে চলে যায় এবং সে লুসির সাথে দেখা করে। আর এরপর থেকে তারা দুজনে মিলে খুবই সুন্দর মুহূর্ত কাটাতে থাকে। আর তাদের এই সুন্দর মুহূর্তের মধ্যে দিয়েই আজকের এই গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে একটুও ভুলবে না। পাশাপাশি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আশা করি ভিডিওটি সবাইকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। তো বন্ধুরা, আজকের বারে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।